কুয়াশা। সকালের ঘুম নষ্ট করার জন্য ফোনের বিরক্তিকর রিংটোনই যথেষ্ট। রিয়াজ ভাবলে ফোনটা সে ধরবে না, আবার দ্বিতীয়বার ঘুমের প্রস্তুতি নিল। তখনই আবার ফোনটা বেজে উঠল। সে বেশ বিরক্ত হয়ে এবার ফোনটা হাতে নিল। আরে এটা তো রিয়া, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ে, তার সহপাঠী। ঝট করে রিয়াজ সময়টা দেখে নিল। সকাল 10টা বাজে। কলেজের জন্য দেরি হয়ে যাচ্ছে, অনেক বেলা করে ঘুমানো হয়েছে। রিয়াজ মনে মনে রিয়াকে খুব পছন্দ করে, কিন্তু বলতে পারে না। সামিয়াও পছন্দ করে কিনা সেটা জানে না, হয়তো সে তাকে খুব ভালো বন্ধু ভাবে। রিয়াজ তাড়াতাড়ি বিছানা থেকে নেমে ফ্রেশ হতে চলে গেল। ইস, এত বেলা হয়ে গেল, আজকে কলেজে দেরি হয়ে যাবে। আরে নীল রঙের শার্টটা কোথায় রাখলাম? সামিয়ারও তো নীল রং পছন্দ। এই তো পেয়ে গেছি। দেখি চুলগুলো একপাশে রাখি। সামিয়া ভাবে চুল রাখা পছন্দ করে না, আমি তো দেখতে বেশ। সামিয়ার অপছন্দ করবার কোনো কারণই নেই, জিম করে বেশ লাভ হয়েছে। এই পারফিউমটা পারফেক্ট। ব্যাস আমি রেডি। কি রিয়াজ, তোর রুমে কি ইঁদুর টিঁদুর মরেছে নাকি? এরকম বাজে গন্ধ আসছে। আম্মু যে কি বলে না, উফ, ছেলের হবু বউয়ের সাথে যাচ্ছি, একটু তো সাজগুজ করে যেতেই হয় নাকি? কি রে, কিছু বললি? না, কিচ্ছু না। সকালবেলা ব্যাগ গুছিয়ে কোথায় চললি? নাস্তা করে যাবি না? না আম্মু, খিদে নেই। আমি ক্যাম্পাসে কিছু খেয়ে নিব। এখন কলেজে যেতে হবে, অনেক সময় হয়ে গেছে। মানে কি? আমি কষ্ট করে নাস্তা বানালাম, এগুলো কে খাবে এখন? এখন কে এলো? আমি দেখছি। আরে সামিয়া, তুই কখন আসলি? চুপ দাদা, কখন থেকে ফোন দিচ্ছি, কলটা ধরলে কি হয়? কল ধরলে তো প্যাঁচার মতো প্যাক করতি, সেজন্য ধরিনি। কি? আমি প্যাঁচার মতো প্যাক করি? না, কে বলেছে? তুই তো টুনটুনির মতো বকা দিস। তবে রে, আজকে তোকে খাইছি আমি। এই দাঁড়া, কলেজে যাবি না নাকি? এমনি তো অনেক সময় হয়ে গেছে। ঠিক আছে চল, সময়ের অভাবে তোর মায়ের সময় বের করতে পারলাম না। আচ্ছা বাদ দে তো, জলদি একটা রিক্সা ডাক। ওই কিপটা বাইক বের করলে কি হয়? রিক্সা দিয়ে কি করবি? আরে কি বলছিস তুই? বাইকে করে যাওয়া যাবে না। রিক্সা দিয়ে গেলে 20 টাকা লাগবে, আর বাইকে তেল কিনতে গেলে 100 টাকা লাগবে। এবার তুই বল, 20 টাকা খরচ হলে ভালো নাকি 100 টাকা? তোকে জুতা পিটা করলে সবার থেকে ভালো, কিপটা। এই কি বলছিস? এত টাকাতে জুতা কিনেছিস, সেটা যদি আমার গালে ব্যবহার করিস তাহলে তো তোর লস হবে। লস হলে আমার হবে, তাতে তোর কি? তোর সাথে কথা বলতে পারবো না, এখন একটা রিক্সা ডাক। আজকে তোর বাইক বের করতেই হবে, না হলে আমি কলেজ যাব না। উফ, মাঝে মধ্যে তুই এমন বাহানা করে বসিস, মাথার রক্ত পায়ে উঠে যায় একদম। মাথার রক্ত পায়ে উঠে কেমনে? পায়ের রক্ত মাথায় উঠে। ওই একই। আচ্ছা দাঁড়া, আমি বাইক বের করে আনছি, দাঁড়া, ওয়েট কর। সামিয়াকে রিয়াজ পছন্দ করে বলেই তার একরকম তার স্বরে চিৎকার, বক বক এসব তার অন্যরকম ভালো লাগে। যত বিরক্তি লাগুক না কেন, কিচ্ছু করার নেই, নয়তো সামিয়া কলেজে চিৎকার করে কান ফাটিয়ে দেবে। গ্যারেজ থেকে বাইকটা বের করে সামিয়াকে পেছনে তুলল রিয়াজ। তেল আগে থেকেই ছিল, সামিয়ার থেকে বাঁচার জন্য মিথ্যে বলেছিল রিয়াজ। মনে হচ্ছিল বাইকটা নিয়ে উপরের দিকে উড়ে চলে যাচ্ছে সে, যেন আর এই বাইক না থামে। এভাবে যদি একসাথে থাকা যেত তাহলে আর কি লাগে। মনে হচ্ছে কলেজ যেন আরো একটু দূরে সরে যায়, তবেই তো সামিয়ার সাথে লেগে থাকতে পারবে। উফ, কী সব ভাবছি। প্রেম যে মানুষকে দেউলিয়া করে দেয় আজ বুঝতে পারছি। এতক্ষণ ধরে যদি বাইক চলে তাহলে তো বাইকের তেল শেষ হয়ে যাবে। তেল কেনার টাকা কি রিয়ার আব্বা দিবে? কলেজে কেন দ্রুত আসছে না? কি রে, কি ভাবছিস? না, কিছু ভাবছি না তো। এই তো চলে এসেছি কলেজে। ওই যে রনি আর রবিকে দেখা যাচ্ছে। এই নে বাইকের চাবি, তোর কাছে রাখ। ক্যাচ। এই যে আমি আমার কাছে রাখলাম। আরে কি করছিস? বাইকে যাবে কেন নিচ্ছিস? একমাত্র রিয়া বললে তুই এই বাইক বের করিস, আর আমরা যদি বলতে বলতে গলা দিয়ে রক্ত ঝরাই তবুও তুই বাইক বের করিস না। আজকে আমাদেরকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, তারপর তোকে তোর বাইকের চাবি ফিরিয়ে দিব। না হলে তোর বাইকের যতগুলো তেল আছে সবগুলো তেল শেষ করবো। তোদেরকে নিয়ে যদি রেস্টুরেন্টে যাই তাহলে নিচে হলেও আমার 3000 টাকা বিল আসবে। আরে বাইক নিয়ে চলে গেলে মাত্র 100 টাকা তেল খরচ হবে। তাহলে বাইক নিয়েই যা, তাতে আমার কি? বাইক নিয়ে চলে যাব সেটা তো ঠিক আছে, যদি বাইক কিছুর সাথে অ্যাক্সিডেন্ট করে ভেঙে ফেলি তখন 30,000 টাকা দিয়ে ঠিক করাতে হবে, তখন কি করবি?
রেস্টুরেন্টে খাবারে তো খেতে চেয়েছিস, রেস্টুরেন্ট তো চাসনি। চল ফাজিলের দল, একদিন হয় খাওয়ালাম। তোদের মতো বন্ধুর চেয়ে টাকা তো ভালো। এভাবে আমাকে ব্ল্যাকমেইল না করলেও পারতি। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। এদিকে ক্লাসে টাইম হয়ে যাচ্ছে, আমরা দুপুরে যাই। আরে কি বলছিস? তুই আবার ক্লাস করায় মনোযোগ দিয়েছিস কোন দিন থেকে? প্রতিদিন তো আসিস, কলেজের মধ্যে আড্ডা পাড্ডা দিয়ে বাসা চলে যাস। আজকে দেখি ক্লাসের প্রতি আগ্রহ অনেক বেড়ে গেছে। উফ, আমি ভাবছি রেস্টুরেন্ট থেকে কিভাবে বাঁচা যায় সেই চিন্তা এখন মাথা ঘুরপাক খাচ্ছে। এখন ক্লাস কেন? আমাকে যদি ক্লাস করাতেও বলে আমি সেখানেও রাজি হয়ে যাব। কি রে, কি ভাবছিস? কিছু না, অনেকদিন ক্লাস করি না তো। আজকে কি যাবি না তোরা? না, আজকে আমাদের ক্লাস হবে রেস্টুরেন্টে। চল চল চল। মামা আপনারা কয়জন? 4 জন। ওই ওই কোনার টেবিলটা লাগবে আমাদের। একটু খারান, টেবিল ক্লিয়ার করে দিতেছি। এই বসে পর সবাই। মামা কি কি আছে? কাচ্চি বিরিয়ানি আছে মামা, তেহারি আছে, খাসির গেলাসি, মগজ ভুনা, খিচুড়ি, পাবদা ফ্রাই, রুই মাছের কোপ্তা, প্লেন ভাত, মুগের ডাল, 10 রকম ভর্তা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি 2টা কাচ্চি দিয়েন, 4টা তেহারি আর 4টা গেলাসি, মগজ ভুনা 4টা, ফিশ ফ্রাই 4টা, 1 লিটার বোরহানি ও 2 লিটারের একটা পানির বোতল নিয়ে আসেন। পরে লাগলে আবার অর্ডার করব। ঠিক আছে মামা, আপনারা বহেন, 20 মিনিট সময় লাগবে। আরে এমনভাবে খাবার অর্ডার দিচ্ছিস যেন কোনো বিয়ের দাওয়াতের মধ্যে মেহমানদেরকে খাওয়াবি। কেন? আমরা এখানে মাত্র 4 জন। আমি না হয় নাই খেলাম, সামি একটু খাবে, তুই একটু খাবি, রবি নাও একটু খাবে, বাকিগুলো কে খাবে? তোর চাচা খাবে? চিন্তা করিস না, তোর টাকা দিয়ে খাওয়ার জন্য আজকে সকালে আমি আর রবি নাস্তা করিনি। কি? সামিয়াকেও বলেছে নাস্তা না করে আসতে, যেন ইচ্ছা মতো খেতে পারি। এই সামি, এই তুইও কি এদের সাথে নাকি? আজও আমি এদের সাথে হতে যাব কেন? আমাকে ফোন দিয়ে বলেছে না খেয়ে আসতে, আমি খাইনি। কিন্তু তার কারণে যে তোকে এভাবে ডাকাতি করবে সেটা তো বুঝতে পারিনি। থাক, তোর আর বুঝতে হবে না। আমার যা বোঝার আমি সব বুঝে গেছি। এই লন মামা, খাবার চলে আসছে। ইস, কি সুন্দর গন্ধ। চল চল তাড়াতাড়ি খাওয়া শুরু করি। তোদের দেখে তো মনে হচ্ছে সপ্তাহ খানেক ধরে তোরা কিছু খাসনি। আমি শুধু তেহারি, এর বেশি খাওয়া সম্ভব না আমার। সেটাই, এই খাবার রাক্ষসের পক্ষে খাওয়া সম্ভব। মামা বিলটা দিয়ে যান। ফাটাফাটি ছিল। এত কম বিল, এরকম জানলে তো আরো বেশি খেতাম। আচ্ছা এদিকে দে, বিলের কাগজটা আমার দিকে দে, দেখি এত কম কেন এসেছে। 5,000 টাকা। রবি, এই বিলের কাগজটা হয়তো অন্য কোনো টেবিলে হবে, ভুলে আমাদের টেবিলে চলে এসেছে। কে জানে কোন রাক্ষস এই বিল আমাদেরকে দিয়ে গেছে। দাঁড়া, ওইটার মামাকে একটু ডাকি। এটা অন্য টেবিলের না, আমাদের টেবিলেরই। এখানে 5,000 টাকার কি কে খেয়েছিস তোরা? এখানে তো মাত্র 500 টাকার খাবার এসেছে। হ্যাঁ এটাই আমাদের বিল, হচ্ছে 5,000 টাকা। বিল এসেছে, বিলগুলো দিয়ে চলে আয়, আমরা বাইরে ওয়েট করতেছি। হে কি সর্বনাশ হলো আমার! এই 5,000 টাকা দিয়ে আমার 5 মাস চলে যেত। ওরা একদিনেই সব মেরে দিল। আর কিছু বুঝতে পেরেছি কিংবা না পেরেছি, অন্তত এটা বুঝতে পারলাম রাতের বেলা ডাকাতের থেকেও ভয়ঙ্কর হচ্ছে এসব হারামি বন্ধুরা। রিয়াজ, তোর মনে কোনো দুঃখ আছে? না, আমার আবার কিসের দুঃখ থাকবে? তোরাই তো খেয়েছিস, অন্য কেউ তো না। কি রে, ক্লাসে না গিয়ে এখানে বসে আছিস যে? এমনি ইকোনমিক্স ক্লাস করতে ভালো লাগছে না। ও আচ্ছা, শোন, আমার মাথায় না একটা প্ল্যান আসছে। আমরা 2 দিনের জন্য বাইরে কোথায় গিয়ে ঘুরে আসি। ঘুরতে যাবি মানে? আমার কাছে যেসব টাকা ছিল সবগুলো এখন বিদায় দিয়ে চলে গেছে, আর টাকা খরচ করতে পারবো না। আরে না, আমি আমার থেকে সব টাকা দিব। আমি, তুই, রনি, রবি, আমরা 4 জন মিলে ঘুরতে যাব। এই তো রনি আর রবিও চলে এসেছে। কি রে তোরা এখানে? তা কি নিয়ে কথা হচ্ছে? ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান করছি। তাই নাকি? দারুণ। আমার সাথে আমার গার্লফ্রেন্ড যাবে, তাকে নিতে পারবো? তোর গার্লফ্রেন্ড করতে আসলো রে? আরে আমাদের বাড়ির পাশে তানিয়া মেয়েটা আছে না, আমার খুব পছন্দের। ইদানিং আমাদের মধ্যে মেসেজে প্রেম আলাপ শুরু হয়ে গেছে। ও আমাকে কয়েকদিন থেকে বলছে কোথাও যাবে। রিয়া যখন ঢাকার বাইরে বেড়াতে যাবার কথা বলেছে, তাহলে তাকে সাথে নিয়ে যাই। ঠিক আছে, নিয়ে চল। তো যাবি কোন দিন আর কোথায় যাচ্ছিস, কিছু প্ল্যান করেছিস? আজ রাতেই রওনা হব কক্সবাজারে। সেখানে একটা জায়গা আছে, নাম হচ্ছে হিমছড়ি। সেখানে নামার পরে পূর্ব দিকে অনেক বড় একটা পাহাড় আছে।
অনেকের কাছে শুনেছি, ট্রাভেল শোতে দেখেছি, সেই পাহাড়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর পাখি, অনেক সুন্দর সুন্দর গাছপালা, মোট কথা পুরো পাহাড়টাই যেন একটা রূপকথার দেশের মতো। তো আমি ভাবছি সে পাহাড়ের মধ্যে আমরা ক্যাম্প ফায়ার করব। কি বলছিস? রাতে কই থাকবি, কই খাবি? জঙ্গলের মধ্যে? হিমছড়ির মধ্যেই রাস্তার পশ্চিম পাশে থাকার জন্য একটা জায়গা আছে, নাম হচ্ছে মারমেড ক্যাম্প। সেখানে আমরা রুম ভাড়া করে রাতে থেকে যাব, সকালে উঠে আবার চলে আসবো। আচ্ছা, আমি এটা বুঝতে পারলাম না, আমরা ক্যাম্প ফায়ার শুরু করবো কখন? আমরা যদি আজকে রাতে রওনা হই, তাহলে আমরা যেতে যেতে কালকে দুপুরের আজান দিয়ে দিবে, পুরো একদিন। এরপর আমাদের হাতে বিকেল সময়টা থাকবে মাত্র। এটুকু সময়ের মধ্যে আমরা কীভাবে ক্যাম্প ফায়ার করবো? আরে বুদ্ধু, বুঝিস না কেন? আমরা যদি সেখানে দুপুরে গিয়ে পৌঁছাই, তাহলে সাথে সাথে আমরা পাহাড়ের দিকে চলে যাব। সেখানে গিয়ে আমরা নিজেদের ক্যাম্প নিজেই তৈরি করব, নিজেরা রান্না করব, নিজেরাই ছবি তুলব, নিজেরা মজা করে সন্ধ্যার পরে আগুন জ্বালিয়ে আগুন পোহাবো। রিয়াজ তো ভালো গিটার বাজাতে পারে, সে গিটার বাজাবে আর আমরা গিটারের আওয়াজ শুনবো। তারপর রাত 10টা-11টা বাজে আমরা সে জঙ্গল থেকে বের হয়ে আসব। এরপর মারমেড ক্যাম্পে রুম ভাড়া করে আমরা সেখানে রাত পার করে দিয়ে ভোরে আবার রওনা হয়ে চলে আসবো। ঠিক আছে, এখন দুপুর হয়ে গেছে, সবাই যার যার বাসা চলে যা। গিয়ে রেডি হয়ে রামগঞ্জ বাস স্ট্যান্ডে চলে আয়। আমিও গিয়ে রেডি হয়ে চলে আসছি। সবাই কিন্তু জামা কাপড় ঠিকঠাক মতো নিয়ে নিবি। আর হ্যাঁ, আমার পাওয়ার ব্যাঙ্কটা নষ্ট হয়ে গেছে, তোদের কাছ থেকে ফোন চার্জ দিতে হবে। সবাই সবার পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসিস কিন্তু। আমি দিতে পারবো না, পারলে তুই একটা কিনে নে। তাক, লাগবে না আমার পাওয়ার ব্যাঙ্ক, তোদেরটা নিয়ে তোরাই চার্জ দিস। আমি গেলাম বাসায়। হুটহাট প্ল্যান করে 5 জন মিলে রনি, রবি, রিয়াজ, সামিয়া, তানিয়া কক্সবাজারের হিমছড়ি যাবার প্ল্যান করলো। তারুণ্যের উচ্ছ্বাসে ওরা যাচ্ছে প্রকৃতির কাছে, কিন্তু ওরা জানে না কি অশনি সংকেত অপেক্ষা করছে ওদের জন্য। রামগঞ্জ বাস স্ট্যান্ডে যাবার সময় রিয়াজের বারবার মনে হচ্ছিল কে যেন তাকে যেতে মানা করছে, কিছু একটা পেছনে ডাকছে। রাত 11টার দিকে বাসে করে ওরা রওনা দিল কক্সবাজারের উদ্দেশ্যে। ও রবি, চলে এসেছিস? রনি আর সামিয়া ওরা কোথায়? সামিয়া কোথায় সেটা তো আমার চেয়ে তুই ভালো বলতে পারবি। মানে কি বলতে চাস তুই? সেটা তো তুই ভালো করেই বুঝতে পারছিস। তোর খবর আছে? কি রে, কিসের খবর নিয়ে তোরা কথা বলছিস? এই তো রনি চলে এসেছে। হ্যাঁ, সময় মতোই চলে আসলাম। আচ্ছা, পরিচয় করিয়ে দেই, ও হচ্ছে তানিয়া। হাই। হ্যালো। ও হচ্ছে রবি, আর এটা হচ্ছে কিপটা রিয়াজ। রনি, কিসব আজেবাজে কথা বলছিস তুই? আরে বাবা, ও মজা নিচ্ছে, তুই সব কিছুতেই এত সিরিয়াস কেন হয়ে যাস রে? আর ওই তো সামিয়াও চলে এসেছে। উফ, সরি, বের হবার সময় বাবার সাথে দেখা হয়ে গিয়েছিল, তাকে ম্যানেজ করে আসলাম, তাই একটু দেরি হয়ে গেল। আচ্ছা, বাকি গল্প না হয় পরে শুনবো, আপাতত বাসে উঠি, সময় হয়ে গেছে। হ্যাঁ চল চল। রনি, রিয়াজ, রবি, তানিয়া, সামিয়া 5 জন উচ্ছল তরুণ তরুণী যাচ্ছে চেনা গণ্ডি পেরিয়ে প্রকৃতির কাছে। সমুদ্র আর পাহাড়ের কাছে নাকি অশুভরা থাকে নিবিড় রহস্য হয়ে। সেই নীরবতার মাঝে কোনো এক ভয়ানক সত্য লুকিয়ে থাকে। সেখানে কি অপেক্ষা করছে ওদের জন্য তা সময়ই বলে দেবে। এই রিয়াজ, ওঠ, আমরা চলে এসেছি। কক্সবাজার কলাতলি, হ্যাঁ চলে এসেছে। এই যার যার ব্যাগ নিয়ে নে। তানিয়া, তোমার ব্যাগটা আমাকে দাও। ইস কি প্রেম। এই রিয়াজ, আমার ব্যাগটা একটু নামিয়ে দে তো। চল চল নামি। এই যে সিএনজি পেয়ে গেছি, চল উঠে পড়ি। রনি, তুই সামনে বস। তা আমরা কোথায় যাচ্ছি? হিমছড়ি যাচ্ছি আমরা, ওখানে ক্যাম্প ফায়ার করব। জঙ্গলের মধ্যে? হ্যাঁ, অনেক থ্রিলিং হবে। আঁকা বাঁকা পথ ধরে ওদের সিএনজিটা এগিয়ে যাচ্ছে। এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, নীল আকাশে সাদা মেঘ। যত সামনে যাচ্ছে পাহাড়গুলো আরো গাঢ় হচ্ছে। দূর থেকে দেখে মনে হলো একটা পাহাড়ের উঁচু ঢালে অনেক দূরে একটা গাছ দেখা যাচ্ছে। মনে হলো সেই গাছে একটা মৃতদেহ ঝুলে আছে। সেটা দেখে ওরা 5 জন খুব চমকে উঠল। ওই দেখো, ওই পাহাড়ের উপর গাছে কে যেন ঝুলছে, কিরকম ভয়ঙ্কর না? কোথায়? সবাই পাহাড়ের উপর তাকিয়ে দেখ, ঠিক মতো কিছু একটা ঝুলছে। তুই চোখে আর একটা চশমা লাগা, কই কিছুই তো দেখছি না। আসলেই তো কিছু নেই ওখানে। আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিন্তু আমি একটু আগে স্পষ্ট দেখতে পেয়েছি, কেউ যেন পাহাড়ের উপর ঝুলছে। ঘুমের মধ্যে কি না কি স্বপ্ন দেখেছিস, এখন উল্টাপাল্টা জিনিস দেখছিস। চল, আমাদের অনেক কাজ বাকি। ওই তো একটা রাস্তা পাহাড়ের ভেতর দিয়ে চলে গেছে।
আমার যেন কেমন অদ্ভুত লাগছে, মনে হচ্ছে সামনে আর না যাই। তুই একটা আস্ত ভিতর ডিম, এখানে এসে আমাদের প্ল্যানটা মাটি করিস না, সামনে চল। আরে এটা কি? আরে আরে রবি, এটাকে সরা। আরে এগুলো তো বাদুর, এই বাদুর দেখি তোর এই অবস্থা। আরে বাদুরগুলো গেল কোথায়? বাতাসে মিলিয়ে গেল নাকি? বাতাসে কেন মিলিয়ে যাবে? কি যে বলছিস তোরা? সে আসার সময় থেকে মন কেমন যেন বাধা খাচ্ছে, আর এখানে এসেও আমি বারবার বাধা খাচ্ছি। উফ, অন্য কিছু মনে হচ্ছে। যখন রাস্তায় ছিলাম তখন পাহাড়ের ঢালে কিছু একটা ঝুলে আসতে দেখেছি, আরে রাস্তাতে যাওয়ার পথে এই বাদুর। আমাদের মনে হয় এখানে যাওয়াটা একদম ঠিক হচ্ছে না, কোনো একটা গন্ডগোল নিশ্চয় আছে, না হলে এতবার আমি বাধা কেন খাচ্ছি? আচ্ছা, আমরা যেখানে পৌঁছে গেছি বাড়িতেও তো জানাই নাই, সবাই বাড়িতে একটা কল দিয়ে বলে দে। আরে এখানে তো একদম নেটওয়ার্ক নেই। রবি, তোর ফোনে নেটওয়ার্ক আছে? না, আমার ফোনেও তো নেই। আসতে না আসতে এতগুলো অশুভ সংকেত। আরো সামনে গেলে পেয়ে যাব, এখন দাঁড়িয়ে না থেকে সামনে চলো, অন্ধকার হয়ে আসছে, সূর্য ডুবে গেলে আরেক বিপদ হবে। হ্যাঁ, অবশ্যই পাহাড়ের ভিতর নেটওয়ার্ক নাও থাকতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু আসার সময় আমি তো রাস্তার পাশে টাওয়ার দেখে এসেছি, এখানে তো নেটওয়ার্ক থাকার কথা, তবু নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণ আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, চল সামনের দিকে যাওয়া যাক। সন্ধ্যা তখন প্রায় নেমে এসেছে, ওরা 5 জন এগিয়ে যাচ্ছে। পাহাড় আর অরণ্য, সেই সাথে সাগরের ঢেউয়ের শব্দ কেমন গভীর দীর্ঘশ্বাসের মতো শোনাচ্ছে। বিশাল বড় ঝাউ গাছগুলো যেন দানবের মতো লাগছে। অনেকখানি পাহাড়ি রাস্তা পার হয়ে একটা খোলা প্রান্তরে ওরা এসে দাঁড়ালো। ওরা জানে না আজকে রাতে নীরবতার মাঝে ওদের জন্য অপেক্ষা করছে ভয়াল এক ছায়া। রবি, রনি, তোরা গিয়ে কিছু কাঠের ব্যবস্থা কর। আর হ্যাঁ সামিয়া, তুই এক কাজ কর, তুই আর তানিয়া মিলে তাঁবুটা টাঙিয়ে ফেল, আর আমরা গিয়ে কিছু খাবারের ব্যবস্থা করা যায় কিনা দেখি। আমি তো বাসা থেকে শুকনো খাবার নিয়ে আসছি, তোকে কিছু আনতে হবে না। তাই নাকি? কি আনছিস? ইনস্ট্যান্ট নুডলস, ড্রাই কেক, ওরিও বিস্কুট, চিপস, বাদাম, চানাচুর, জুস এক ব্যাগ নিয়ে এসেছি, এগুলো দিয়ে হয়ে যাবে। আর 5-6 ঘন্টা পর তো আমরা শহরে গিয়ে সেখানে রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে নিবই, আপাতত এগুলোই খাই। আচ্ছা ঠিক আছে, তোর যেমন ইচ্ছা, কিন্তু এখন আগুন জ্বালাবো কিভাবে? কাঠের ব্যবস্থা করতে হবে। আমি আর রনি রবি গিয়ে কাঠের ব্যবস্থা করে আনছি, তোরা এখানে বসে বসে সবগুলো ঠিক কর, তারপরে এসে আড্ডা দেওয়া যাবে। আর হ্যাঁ, সবাই নিজের মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট অন করে রাখিস, যেন দূর থেকে বোঝা যায়। আমার ব্যাগের মধ্যে একটা ব্যাটারি সিস্টেম বাল্ব আছে, সেটা জ্বালিয়ে দে, দূর থেকেও যেন ক্যাম্প চিনতে পারি। ঠিক আছে, আমি জ্বালিয়ে দিচ্ছি, তোরা আগে গিয়ে কাঠের ব্যবস্থা করে আয়। ওকে। দেখেছিস জঙ্গলের ভিতরটা কেমন যেন একটু অন্যরকম। একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে তেমন ভয় লাগেনি, কিন্তু এখানে কেমন একটু ভয় লাগছে। চারদিকে ঘুরঘুটে অন্ধকার, আশেপাশে যেন কিছু একটা শব্দ হচ্ছে, বুঝতে পারছি না কিসের শব্দ, যেন কোনো একটা প্রাণীর শব্দ মনে হচ্ছে। আরে ধুর, কি যে বলিস না তুই, ওটা মনে হচ্ছে সমুদ্রের শব্দ। এখানে আসার পর থেকে কি কি সব বলে যাচ্ছিস তুই। সেটাই। উফ, এই গাছগুলো এত বেশি কাটা, হাত পা একদম ছিলে যাচ্ছে। ইস, রক্ত বেরোচ্ছে। রবি, কোনো গাছে কাঠ পেলি জ্বালাবার জন্য? কিন্তু ভালো কোনো কাঠ পাচ্ছি না, সবগুলো গাছ আর গাছ, আর সব কাঁচা পাতা। ওই যে দেখ, একটা গাছ পড়ে আছে, সেখান থেকে আমরা ভেঙে কিছু কাঠ সঙ্গে করে নিয়ে যেতে পারি। ঠিক আছে। বাহ, বেশ চিকন চিকন ডাল তো সব। অন্যদিকে ডালগুলো শুকনো হালকা, একটু ধাক্কা দিতে ভেঙে যাচ্ছে। এই দেখেছিস, ওইখানে রাজবাড়ির মতো কিছু একটা মনে হয় দেখা যাচ্ছে। হিমছড়িতে এমন রাজবাড়ি আছে এমন তো শুনিনি, চোখে ভুল দেখছি না তো। এরকম বাড়ি তো মুভিতে দেখা যায়, মনে হচ্ছে আজ তো একটা মুভি সেট। তবে জঙ্গলের ভিতরে এখানে এরকম একটা বড় বাড়ি থাকতে পারে, আর আমি কখনো শুনিও নি এখানে কোনো রাজবাড়ি আছে। হয়তো কেউ জানতে পারেনি বা কারোর চোখে পড়েনি। চল আমরা ভিতরে গিয়ে একটু দেখে আসি। ভিতর থেকে ঘুরে আসার কি দরকার? আমরা তো আজ রাতে তো এই রাজবাড়িতেই কাটিয়ে দিতে পারি। ভিতরে আলো জ্বলছে, হয়তো কেউ আছে। পাহাড় আর অরণ্যের মাঝে পুরনো একটা রাজবাড়ি, ঘুটঘুটে অন্ধকারের মাঝে একটা আলো থাকে।
সেই আলোটা ছুঁয়ে অন্ধকার একটা আদি ভৌতিকতার সৃষ্টি করেছে। রনি, রবি আর রিয়াজের ছায়ামূর্তি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেই পুরনো প্রাসাদের দিকে। মনে হচ্ছে যেন রূপকথার রাজ্যের এক বাড়ি এখানে চলে এসেছে। এরকম একটা জায়গায় এমন একটা বাড়ি কে বানালো? আচ্ছা, এখানে কিভাবে ইলেকট্রিসিটি এসেছে? আশেপাশে কোথাও তো কোনো পিলার দেখলাম না, নেই কোনো কারেন্টের ব্যবস্থাও। তাহলে এখানে বিদ্যুৎ এসেছে কিভাবে? হয়তো আইপিএস বা জেনারেটর দিয়ে। যাই হোক, এত চিন্তা ভাবনা করে লাভ নেই। এখান থেকে বোঝা যাচ্ছে বাড়িতে কোনো আজেবাজে লোক থাকে না। এখন নেই, কিন্তু হঠাৎ যদি চলে আসে তখন কি করবি? সেটাও তো কথা। এই দেখ দেখ, একটা কালো চাদর পরা একটা লোক আমাদের দিকে আসছে। ওই দরজার কাছে বসেছিল, আমাদের দেখে এই আমাদের কাছেই চলে আসছে। আচ্ছা, ওনার হাতে ওটা কি? মনে তো হচ্ছে লাঠি। আমার তো ভয় করছে রে। সবাই দৌড় দেওয়ার জন্য রেডি থাকিস কিন্তু। উফ, তুই এত ভীতু না। কাছে আসুক না, দেখি সে কি বলে। কি বিষয়? আপনারা এই ঘন সন্ধ্যায় এইখানে কেন আইছেন? কি কাম আপনি গো? মানে দাদু, আমরা আসলে ঢাকা থেকে আসছি। ওই জঙ্গলের ধারে আমরা ক্যাম্প করেছি, বেড়াতে আসছি আর কি। বুঝতে পারছি। এমন অনেকেই আসে, এবার বহুদিন পর কেউ আসলো। মানে বুঝলাম না। সব বুঝতে পারবেন পরে। ওনার গলার স্বরটা জানি কেমন। কিছু বললেন? না না, আপনাকে কিছু বলিনি। আচ্ছা দাদু, আসলে একটা কথা বলতে চাই। আমরা আমাদের সাথে 2টা মেয়ে নিয়ে আসছি। আমরা এখানে 3 জন। আমরা 5 জন মিলে বেড়াতে এসেছি। একটু সামনেই আমরা ক্যাম্প তৈরি করেছি, কিন্তু বাইরে থাকলে বিপদ আপদ হতে পারে। আপনি একটু অনুমতি দিলে আমরা আজকে রাতটা এখানেই থেকে যেতে পারি। ঠিক আছে, থাকতে পারো। আচ্ছা, এই বাড়িতে কি আর কেউ থাকে? হ্যাঁ, থাকে। কারা থাকে এখানে দাদু? এত কিছু তোমাদের জানার দরকার নাই। তোমরা রাতে থাকতে চেয়েছো, রাতে থাকো, না হলে চলে যাও। না মানে, আমরা বলতে চেয়েছি কোনো আজেবাজে লোক থাকে না তো আবার? না, সেরকম কেউ থাকে না। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। আচ্ছা দাদু, আমরা তাহলে আধা ঘন্টার মধ্যে আসছি, বাকিদের নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। রনি, রবি আর রিয়াজ যখন সে অদ্ভুত বাড়িটার দিকে এগিয়ে যাচ্ছিল, তখন সেই বাড়ির ভেতর থেকে 3টা ছায়ামূর্তি তাদের লক্ষ্য করছিল। ওরা কেউই সেটা বুঝতে পারেনি। কথা বলতে বলতে ওরা এটাও খেয়াল করেনি যে সেই দারোয়ান দাদুটির কোনো ছায়াই মাটিতে পড়ছিল না। অরণ্য আর পাহাড়ের মাঝখানে আলেয়ার মতো এই বাড়িটা যেন এক মরীচিকা। এর অস্তিত্ব আসলে যে নেই তা ওরা জানে না। ওই যে ওরা চলে এসছে। কিরে, তোরা এত দেরি করলি কেন? আরে কাঠ কোথায়? আরে তাড়াতাড়ি ব্যাগ গুছা, একটা জায়গা পেয়ে গেছি। জায়গা পেয়ে গেছিস মানে? কিসের জায়গা? এত কথা জিজ্ঞেস করিস না তো, যেটা বলছি সেটা কর। তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে না, যা। আচ্ছা ঠিক আছে। আরে রাত তো 8টা বেজে গেল। আসতে না আসতেই 3 ঘন্টা সময় শেষ। পিকনিক কখন করব? তবে যাই হোক, সেই রাজবাড়িতে গিয়ে মজা করা যাবে, কি বলিস? দারুণ মজা হবে। এ কি, সে দারোয়ান কোথায় গেল? ওনাকে তো এখানে বসে থাকতে দেখেছি। এখন যদি না আসে তাহলে তো তালাই খোলা যাবে না। আমরা বাড়ির ভেতরে যাব কিভাবে? আশেপাশে হয়তো গেছে কোথাও, অপেক্ষা করো। ইস, জায়গাটা কেমন গা ছমছমে। এত অন্ধকার, তোদের কাউকে ঠিকমতো দেখতেই পাচ্ছি না। ফোনের ফ্ল্যাশ লাইটটাই ভরসা। ও বাবা, ওটা কিসের ডাক? কলেজে তো চটং চটং কথা বলিস, উইকেন্ডে হরর মুভি, আর এখানে হায়নার ডাক শুনেই শেষ। আমি কি তেমন কিছু বলেছি? এই পাহাড়ের একদম উঁচুতে দেখ, দূর থেকে বে অফ বেঙ্গল দেখা যাচ্ছে। আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। এখানে আসাটা কি ঠিক হলো? আমাদের ঘন্টা 4 আউটিংয়ের পর শহরে ফেরার আইডিয়াটাই ভালো ছিল। আমারও তাই মনে হচ্ছে। এখানে আসাটা মনে হয় ঠিক হয়নি। ক্যাডাই কি চাই এখানে? কে 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 আপনি?
তোরা কে? এইখানে কি করতাছস? এখানে দরজায় একজন লোককে বসে থাকতে দেখেছিলাম। ওনার কাছে অনুমতি নিয়েই আমরা এই বাড়িতে রাতে থাকবো, তাই এসেছি। কিন্তু একটু পরে এসে দেখি উনি এখানে নেই। আপনি কি জানেন উনি কোথায় গেছেন? আমি কেডা এইটা খুব তাড়াতাড়ি জানা যায় বাপ দনেরা। এই বুড়ি দেখতে কেমন অদ্ভুত না? ছেঁড়া শাড়ি, চুল এলোমেলো, কঙ্কালের মতো হাত, রীতিমতো ভয়ঙ্কর। কেমন বিশ্রীভাবে হাসছে। দেখতে ঠিক গল্পের বইয়ের ডাইনির মতো। আমার না ভাল লাগছে না। কি পোলাপানের দল, ডরাইছনি তোমরা? ডরানের কিছু নাই। এ কি, আপনার মুখের এক পাশ আগুনে জল যেন। পইরা গেছিল। মাইনসে দেখলে ডরায়, ওরা দেখা ডরাইছে। ও হচ্ছে আসমানি বুড়ি, এই বাড়িতেই থাকে। আমরা কি এখন ভিতরে যেতে পারি, যদি আপনি অনুমতি দেন? এই যে কইলা দিতাছি গেট। এই লন চাবি। দোতলার সিঁড়ি ভাইয়া ওইটা বাইরের দিকে 2টা রুম, আর 3 তলার সিঁড়ির কাছে একটা রুম। চইলা যান। দাদু, আপনারা আসবেন না? আমরা আসবো একটু পরে, এখন একটু কাজ আছে। এই লন হারিকেনটা নিয়ে যান, আপনাকেও কামে লাগবো। এত বড় প্রাসাদের চাবি এখন আমাদের কাছে। আমরা এখন ইচ্ছা করলে পুরো বাড়ি দখল নিতে পারি। দেখ রবি, সবসময় কিন্তু মজা করতে নাই। এখন আমি অনেক টেনশনে আছি, বুঝছিস? সো প্লিজ কোনো কথা বলিস না, ভিতরে চল। ওরে বাবা, কত বড় একটা তালা ঝোলানো! এই তালা খুলবো কিভাবে? এটার চাবি কোনটা হতে পারে? সেটাই, এই গোছায় তো অনেকগুলো চাবি, কিন্তু এই তালার চাবি কোনটা আমি কিভাবে বুঝবো? দেখো, তালার উপরে 2 আর 6 এই 2টো নাম্বার লেখা আছে। 2 আর 6 নাম্বারটা এই 2 রুমের চাবি হবে। দেখে কে খোলে কিনা। আরে কি অদ্ভুত, চাবি দিতে দিতে সাথে সাথে খুলে গেল। হাতটা মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে। তুই তো সবসময় একটু বেশি বেশি ভাবিস, তাই তোর এই অবস্থা। পুরানো তালা, তাই চাবি দিলেই খুলে যাচ্ছে। সেটাই, চল ভেতরে যাই। ইস, অনেক বড় একটা রাজবাড়ি। এটা যদি নিজের বাড়ি হতো কত মজা হতো। এই জঙ্গলের মধ্যে এমন একটা বাড়ি আছে, সত্যি অবিশ্বাস্য। আরে রাত 9:30 বেজে গেছে। আমি আর তানিয়া এই ঘরে, সামিয়া পাশের ঘরে, আর রিয়াজ আর রবি সিঁড়ির পাশের ঘরে। তানিয়া একা থাকবে। কেন, তুই সাথে থাকতে চাস নাকি? কি যে তোরা বলিস না, যে যে যার রুমে যা, ফ্রেশ হয়ে আই খেয়ে নে। সেটাই ভালো। কি দেখছিস সামিয়া? ছাদ থেকে পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। সাগরের গর্জন করার আওয়াজ আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। রাতের সাগর স্পষ্ট দেখা যাচ্ছে না, ঢেউয়ের শব্দ আর মিষ্টি বাতাস। সাগরের ঢেউয়ের আওয়াজগুলো অনেক সুন্দরভাবে কানের মধ্যে ভেসে আসছে। এমন একটা পরিবেশে একটা গান হয়ে যাক তাহলে। তুই তো ভালো গান জানিস, তুই নিজেই গা। ঠিক আছে, আমরা গিটারটা নিয়ে আয় নিচ থেকে তাহলে। আমি যাচ্ছি গিটার আনতে, ওটা আমার রুমেই আছে। এই যে গিটার, তাহলে শুরু হয়ে যাক গান। কিরে, সবাই থেমে গেলি কেন? ভালোই তো হচ্ছে। আরে আমি গান গাচ্ছি, সবাই গাচ্ছে, আর তুই চুপ করে আছিস। তোরও তো আমাদের সাথে গেতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমিও গাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আবার শুরু করা যাক। আরে রাত 12টা বেজে গেছে দেখছি। আমার খুব ঘুম পাচ্ছে,
আমরা এখন তাহলে রুমে চলে যাই, কালকে সকালে একটু আড্ডা দিয়ে আবার ঢাকা রওনা হব। আচ্ছা ঠিক আছে, তোরা সবাই রুমে চলে যা, আমি আসছি একটু পরে। ঠিক আছে, আমরা তাহলে সবাই নিচে চলে যাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপু, আমরা একদম ঠিক আছি। আম্মুকে কিছু বলিস না, আমরা কাল সকালে রওনা দিব, বিকেলের মধ্যে ঢাকায় থাকবো। এখন তাহলে রাখি, গুড নাইট। এত রাতে? আরে তুই? আমি, সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুমাচ্ছে না, তাই ভাবলাম তোর সঙ্গে একটু গল্প করি। তাই? আচ্ছা, ভেতর আয়। বাইরে কেমন ঘুটঘুটে অন্ধকার, সব লাইট বন্ধ। সেটাই। তোকে আমার একটা কথা বলার ছিল। একটা কেন, হাজারটা বল, বলে বিদায় হ। তুই রাগ করবি না তো? না বাবা, করব না, তাড়াতাড়ি বল, কি বলবি? আসলে সামিয়া, আমি তোকে আমাকে কি? আমি তোকে একটা কথা বলতে চাই। আরে বলবি তো নাকি? সামিয়া, আমি তোকে ভালোবাসি। এই সামান্য কথাটা বলতে এত করতে হয়? আমি কি করব? আমি তো ভেবেছি তুই আমাকে বলবি, কিন্তু উপায় না পেয়ে তো আমাকেই বলতে হলো। আরে বুদ্ধু, মেয়েরা কি ছেলেদেরকে প্রপোজ করে নাকি? ছেলেরা করে। মেয়েরা তো সেজন্যই ওয়েট করে যে ছেলেটা কখন তাকে তার মনের কথাটা বলবে। হয়েছে, এখন তো আমিই বলেছি, তাই না? আচ্ছা, আমার না অনেক ঠান্ডা লাগছে, তোর পাশে এসে বসি? কি রে, তুই এত কাঁপছিস যে? আমার কেমন যেন অদ্ভুত লাগছে, খুব লজ্জা করছে। আমি তোকে কতবার বলতে চেয়েছি জানিস, কিন্তু বলতে পারিনি। কে কে ওখানে? তুই দাঁড়া, আমি একটু দেখে আসছি। এত রাতে এখানে কে আসতে পারে? এখানে তো কাউকে দেখা যাচ্ছে না, তাহলে দরজা ধাক্কা দিল কে? আর বাইরে ওটা কিসের আওয়াজ শোনা গেল? ধুর, বিড়াল টিড়াল হবে হয়তো, এত রাতে বাইরে কে আসবে? এ কি, সামিয়া আবার কোথায় গেল? সামিয়া তুই কোথায়? আমার সাথে লুকোচুরি করছিস নাকি? কোথায় তুই? এই সামিয়া, আরে এই জানালার সামনে দাঁড়িয়ে কি করছিস? কতবার ডাকলাম তোকে, শুনতে পাসনি? কি রে, কথা বলছিস না? জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছিস। এই সামিয়া, কি হলো তোর? আরে কি হয়েছে, তুই এভাবে দাঁড়িয়েছিলি কেন রে? ও রিয়াজ, আমি না কিছু বুঝতে পারলাম না, তুই আমার পাশে এসে বসলি, তারপর যে কি হয়েছিল আমার কিছুই মনে নেই। এই, তুই কি আমার সঙ্গে ফাজলামি করছিস নাকি? সত্যি বলছি রিয়াজ, আমার শুধু এটুকু মনে আছে তুই আমার পাশে বসেছিস, এরপর দেখি আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি, কি যে হয়েছে বুঝতে পারছি না। আরে ওটা তো মনে হলো রবির চিৎকার। কি হচ্ছে বাইরে? জলদি চল, বাইরে গিয়ে দেখে আসি, জলদি চল। রনি, তানিয়া, জলদি বের হয়ে আয়, রবির কিছু একটা হয়েছে। হ্যাঁ, আমিও চিৎকার শুনলাম, চল তো দেখি। তানিয়া, মোবাইলের টর্চ লাইটটা জ্বালিয়ে রাখো। রবি, এই রবি, দরজা খোল। দরজা তো খুলছে না। রনি, দরজা ভেঙে ফেল। আরে রবি তো হাওয়ার মধ্যে ভাসছে, কেউ যেন ওর পেট থেকে সবগুলো মাংস টেনে টেনে খেয়ে ফেলেছে, পেটের এই পাশ থেকে ওপাশ সবকিছু দেখা যাচ্ছে। রবি নেই, ওকে মেরে ফেলেছে, ও মরে গেছে। দোস্ত, আমরা এখনই বাড়ি ছাড়বো, তাড়াতাড়ি কর, কুইক কর। রবিকে রেখে? রবি মারা গেছে দোস্ত, এবং আমরা এখানে কিছুই করতে পারবো না এখন। চল সবাই, চল, এখনই চল। সারবো না, কাউরে সারবো না, সবাই রে শেষ করে পালাইব। এ কি,
দরজা তো বাইরে থেকে বন্ধ করা, কিন্তু আমরা তো ভিতর থেকে লক করেছিলাম, বাইরে থেকে বন্ধ হলো কি করে? কোথায় যাচ্ছিস তোরা? এই বাড়িতে যারা একবার আসে তারা জীবন্ত ফিরে যেতে পারে না। তুই তাহলে রবিকে মেরেছিস না? আমি তো এখন তোদের সবাইকে মেরে ফেলবো। আরে ওই লোকটা বাতাসে মিলিয়ে গেল। এখন আমরা কি করব? এদিকে পুরো বাড়ি অন্ধকার, আমার মোবাইল এত বেশি চার্জও নেই, যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। কেউ মোবাইল ফোন বের করিস না, লাইট জ্বালিয়ে রাখতে হবে। আমার ফোন বন্ধ হলে তোদের একটা চালু করিস। এখন এক কাজ করি, চল ছাদে চলে যাই। ছাদের পাশে একটা গাছ দেখেছিলাম, সেটা দিয়ে আমরা নেমে যাব। চল চল। এই দেখো, ছাদের দরজার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, গায়ের মধ্যে সাদা কি যেন একটা পরা। নিশ্চয়ই রবির মতো আমাদেরকেও মেরে ফেলবে। উফ, সবাই দোতলার দিকে তাড়াতাড়ি চল, কুইক। আরে তানিয়া কোথায়? ও তো মনে হয় অজ্ঞান হয়ে গেছে, ওকে ধরতে হবে। আমি কোলে করে নিয়ে যাচ্ছি, তোরা দৌড়া। এখানে একটা রুমের মধ্যে আমরা লুকিয়ে পড়ি, চল। মাঝের দিকে রুমটা ভালো হবে, জলদি চল। রনি, তানিয়াকে এই খাটটাতে শুইয়ে দে, আর দরজাটা ভালো করে লাগিয়ে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখান থেকে আমরা কিভাবে বেরোবো? ওটা কার কান্নার শব্দ শোনা যায়? কে কে কাঁদছে? কেউ আমাদেরকে রক্ষা করো। কিভাবে এখান থেকে বেরোবো আমরা এখন? এই কান্নার শব্দটা মনে হয় বন্ধ হয়ে গেল। ওরা মনে হয় চলে গেছে। এত জোরে কে ধাক্কাচ্ছে? দরজা তো ভেঙে ফেলবে। কি করব? কিছু মাথা ঢুকতেছে না। আমরা এখন কোন ফাঁদে পড়ে গেলাম রে? দাঁড়া, তোরা দাঁড়া, আমি গিয়ে দেখছি। সাবধানে যা, সাবধানে যা। বাইরে তো কেউ নেই দেখছি। সামিয়া, এই সামিয়া, ওকে কাঁচের আয়নার সামনে কেউ ছুঁড়ে ফেলেছে। সামিয়া, এই সামিয়া, তুই কি ঠিক আছিস? আমি ঠিক আছি। তানিয়াকে ধর, ও কাঁদছে। ওখানে কেউ আছে? ওকে খাটের থেকে এক্ষুনি নিয়ে আয়। আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলছে। তানিয়া, এই তানিয়া, এই ওর নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে। সামিয়া, রিয়াজ, তোরা কিছু কর, প্লিজ প্লিজ কিছু কর। রনি, তানিয়া মনে বেঁচে নেই, ও নিঃশ্বাস নিচ্ছে না। তানিয়া আর নেই, ও মারা গেছে। না না, এটা হতে পারে না। তানিয়া মেয়েটা আমার কারণেই মরে গেল। আমি ওকে এখানে নিয়ে না আসলে হে মেয়েটা ওভাবে মরে যেত না। না, সব দোষ আমার। আরে সামিয়া, তোর কি হয়েছে? এই সামিয়া, এ কি? ওর পিঠে এমন ভেজা কেন? আরে এটা তো রক্ত গল গল করে বেরোচ্ছে, সব ভিজে যাচ্ছে। এই আয়নার ভাঙা কাঁচ ওর পিঠে ঢুকে গেছে, ওর পেট ভেদ করে আয়নার মাথাটা ঢুকে গেছে। না 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 না, এটা হতে পারে না। সামিয়া, তুমি ওঠো প্লিজ। হে আল্লাহ, তুমি এটা কি করলে? এত বড় শাস্তি কেন দিলে আমায়? রনি, তাড়াতাড়ি বের হয়ে আয়। না না, তানিয়াকে রেখে আমি যাব না রিয়াজ। আমার কথা শোন, চল বলছি। ওরা কেউ বেঁচে নেই। এখান থেকে বের হতে না পারলে আমরাও মারা পড়বো। অন্তত শেষ চেষ্টাটুকু আমরা করে দেখি। চল না প্লিজ, চল। রনি, ওদিকে দেখ, আমাদের ডান দিকে, মানে আমাদের থেকে 20-25 হাত দূরে কেউ দাঁড়িয়ে আছে। ওনার পায়ের দিকে লক্ষ্য করে দেখলাম উনি ভাসছেন। লোকটা দেখতে কি ভয়ঙ্কর, গায়ের মধ্যে পাঞ্জাবের মতো কি একটা দেওয়া। আমাদের মেরে ফেলবে। চল এখান থেকে, চল যাই, এখনই চল। এই লোহা জাতীয় কোনো কিছু খুঁজে বের কর। আমাদেরকে এই দরজা ভেঙে বের হতে হবে। হ্যাঁ, ঠিক আছে,
তুই ওই পাশ দেখ, আমি এই পাশ দেখি। দেখ দেখ, ওখানে মনে হয় বিশাল একটা তামার মূর্তি, দেখতে পুরো ঘোড়ার মতো। হয়তো এইটা দিয়ে দরজা ভেঙে ফেলা যাবে। ঘোড়াটির মাথা ধরে দরজার লকের উপরে জোরে জোরে আঘাত করতে হবে। কিন্তু কিন্তু কোনো কিছুতে তো কোনো কাজ হচ্ছে না। এটা দিয়ে তো ভাঙা যাচ্ছে না রে, বরং এই মূর্তিটা বোধহয় ভেঙে গেল। মৃত্যুর অপেক্ষা ছাড়া আমাদের কিছু করার নেই। আজই আমাদের জীবনের শেষ রাত। এই এই দেখ, দেয়ালে দুটো তলোয়ার ঝুলানো আছে, ওটা দিয়ে তালা ভাঙার চেষ্টা করি, চল। ওই তলোয়ার দিয়ে এই দরজা কেটে আমাদেরকে বের হতে হবে। এই ছাড়া আর কোনো উপায় দেখছি না। আহ আহ আর একটু খুলে যাবে মনে হচ্ছে। রনি, তুই থেমে গেলি কেন? এই আরে রনি, এই রনি। আমি আর বেঁচে থাকতে পারলাম না রে। তোর চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে। ওরা আমাকে মেরে ফেললো। তুই পালিয়ে যা রিয়াজ, যেভাবে হোক পালিয়ে যা। রনি নিজেই নিজে গলায় তলোয়ার ঢুকিয়ে দিয়েছে, আমাকে পালাতে হবে। আমি 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 মরবো না, আমি এখান থেকে বের হবই। রিয়াজ বিধ্বস্ত হয়ে বিশালের রাজপ্রাসাদে দৌড়ে বেড়াচ্ছে, কোথাও বের হবার কোনো পথ নেই। হঠাৎ আবছাল হয়ে সে দেখতে পেল দূর থেকে দুজন নারী মূর্তি আর চারজন পুরুষ মূর্তিকে। ওরা যেন রিয়াজকে চারদিক থেকে ঘিরে ধরেছে। এক একজনের চেহারা থেকে এক একজনের চেহারা আরো অনেক ভয়ঙ্কর। কারো চোখ দুটো দিয়ে আগুন বের হচ্ছে, আবার কারো একটা হাত কাটা, অন্যজন হাতে নিজের মাথা ঝুলিয়ে রেখেছে, কারো মাথায় ফেটে রক্ত বের হচ্ছে। খুবই বিভৎস দেখতে। তবে কি এটাই তার জীবনের শেষ সময়? কে আপনারা? কি চান আমার কাছ থেকে? আমার তিনজন বন্ধুকে আপনি এভাবে মেরে ফেলেছেন কেন? আমরা আপনাদের কি ক্ষতি করছি বলেন আপনি আমাকে? এই বাড়িটা আমাদের ছিল, কিছু লোক এখানে বেড়াতে আসছিল, অবশেষে কিনা আমাদেরকেই মেরে দিয়ে এই বাড়িটা দখল করে নিয়েছিল তারা। আমাদের এমন নৃশংসভাবে মেরেছে যে আমার একটা হাত কেটে ফেলেছে। আমার বোনের মাথার মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করা হয়েছে। অনেক কষ্ট দিয়ে আমাদের 6 জনকে মেরে ফেলেছে ওরা। আমাদের মেরে ফেলার পরে তারা আমাদের শরীরটা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল। বনের পশুরা আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এসবে আমাদের আত্মা মুক্তি পায়নি। আমরা এসেই যারা আমাদেরকে মেরে ফেলেছিল তাদের সবাইকে এক এক করে মেরে ফেলেছি। এরপর থেকেই আমরা এই বাড়িতে রাজত্ব করতেছি। দিনের বেলায় এই বাড়িটা অদৃশ্য থাকে, রাতের বেলায় যেখানে আসে তার আমাদের হাতে মরতে হয়। এখন তোর মৃত্যুর সময় গণায় আইছে। না না না, আমাকে মারবেন না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমাকে মেরে ফেলে আমার মা বাবা খুবই কষ্ট পাবে। আমি তাদের একমাত্র ছেলে। আমাকে আমাকে যেতে দিন প্লিজ। এইখানে যে একবার আসে সে আর যাইতে পারে না। তোমাদেরকে যারা মেরেছিল তাদেরকে তো তোমরা মেরে দিয়েছো। আমরা তো তোমাদের কোনো ক্ষতি করিনি, তাহলে তাহলে আমাদের তুমি কেন মারছো? আমরাও তো তাদের কোনো ক্ষতি করিনি, তারা কেন আমাদের মেরেছে? তখন থেকে আমাদের সিদ্ধান্ত, যারা এই বাড়িতে প্রবেশ করবে তারা কেউই জীবিত বের হতে পারবে না। আর যদি কেউ জীবিত বের হয় তাহলে আমরা আর এই বাড়িতে থাকবো না। এই বাড়ি সহ আমরা চিরতরের জন্য চলে যাব। তার মানে আমি যদি আজকে এখান থেকে বেঁচে যেতে পারি, একদিকে আমার জীবনও বাঁচবে, অন্যদিকে এই অভিশপ্ত রাজবাড়িটিরও বিনাশ ঘটবে। ঠিক আছে, আমি যেহেতু তোমাদের সামনে পড়ে গেছি, তাহলে তাহলে আমি স্পষ্টভাবে বুঝতে পারছি তোমাদের হাত থেকে আমাকে কেউ রেহাই করতে পারবে না আজকে। কিন্তু মৃত্যুর আগে আমার একটা শেষ ইচ্ছা আছে, এটা আমাকে পূরণ করতে দিন আপনারা। তাই নাকি? মরার আগে যেহেতু তোর একটা ইচ্ছা, সেটা আমরা পূরণ করব। বল, কি তোর ইচ্ছা? আপনারা আপনারা সামিয়াকে একটা বারের জন্য জীবিত করে আমার সামনে এনে দিন প্লিজ, একটা বারের জন্য। হ্যাঁ,
এটা তোর কেমন ইচ্ছা? একজন মৃত ব্যক্তিকে কিভাবে জীবিত করব? এরকম হইলে তো আমরা সবাই বাইসা থাকতাম। কিন্তু এটাই তো আমার শেষ ইচ্ছা। এই ইচ্ছা পূরণ করা কোনোভাবেই সম্ভব না। তুই এখন মরবি, এইটাই আমাকে ইচ্ছা। এই দেখ এই পয়সায় কি লেখা আছে। আল্লাহু, এটা ছুঁয়ে দেখা। এরা সব বাতাসে মিলিয়ে গেছে। ভোরের আজানের পবিত্র ধ্বনির সাথে অশুভ কালো প্রতিচ্ছবির পতন হলো। সূর্যের প্রথম আলো আর মিষ্টি বাতাসে মিলে গেল সব অন্ধকার। পাহাড় অরণ্যের মাঝে অভিশাপ মাখা সেই রাজবাড়িটাও হাওয়ায় মিলিয়ে গেল, আর সাথে করে নিয়ে গেল কিছু উচ্ছল নিরীহ প্রাণ, রনি, রবি, তানিয়া আর সামিয়া। রিয়াজ বেঁচে থাকলো, কিন্তু খুব কাছের বন্ধুদের চোখের সামনে হারানো আর বিভৎস মৃত্যুর দৃশ্য তাকে তাড়িয়ে বেড়াবে আজীবন। রাজবাড়ির অভিশপ্ত এ রাত কারো জীবনে যেন আর না আসে। কুয়াশা।